এনসিআরবির একটি প্রতিবেদন অনুসারে প্রতিদিন গড়ে ১৭২ জন মেয়ে ভারত থেকে নিখোঁজ হয়। এই নিখোঁজ মেয়েদের বেশিরভাগেরই কোনো পুলিশে অভিযোগ দায়ের হয় না বা তাদের খবর সংবাদপত্রেও আসে না। তবে ২০২২ সালের শেষে উত্তরপ্রদেশের একটি খবর ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল। খবরটি ছিল একই বাড়ি থেকে ৯ দিনের মধ্যে ৩ বোনের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া নিয়ে। প্রাথমিকভাবে পুলিশ এই নিখোঁজ হওয়ার ঘটনাটিকে গুরুত্ব দেয়নি, কিন্তু যখন বিষয়টি উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছায় তখন তারা তদন্ত শুরু করে। তদন্তের সময় নিখোঁজ মেয়েদের সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য সামনে আসে। এখানে কোনো আপনজনই বিশ্বাসঘাতকতা করেছিল। তাহলে কিভাবে ৯ দিনের মধ্যে ৩ বোন নিখোঁজ হল? পুলিশের তদন্তে কি উঠে এল এবং সেই ৩ নিখোঁজ মেয়ের সঙ্গে কি ঘটেছিল? চলুন এই ভিডিওতে সবকিছু জেনে নিই। আপনি যদি সত্য ঘটনা, অপরাধ কাহিনী ও রহস্যময় কেস পছন্দ করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটি সাবস্ক্রিপশনই আমাদের বড় অনুপ্রেরণা। নতুন ভিডিও মিস না করতে বেল আইকনে ক্লিক করুন। আপনাদের ভালোবাসা আমাদের শক্তি। তাহলে এখন গল্প শুরু করা যাক। উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায় একটি গ্রাম আছে, রামপুরওয়া। এই গ্রামে ৩টি মেয়ে আছে, 2টি নাবালিকা এবং একজন সাবালিকা। যেহেতু মেয়েদের মধ্যে একজন নাবালিকা ছিল এবং সে গর্ভবতী হয়ে গিয়েছিল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখানে তার নাম প্রকাশ করছি না। যাই হোক, ঘটনাটি ২০২২ সালের ২১শে ডিসেম্বরের সকাল প্রায় ৭টায় শামশাদ আলী তার ১৪ বছর বয়সী মেয়েকে কোনো কাজের জন্য বাড়ির বাইরে থেকে ডাকেন। কয়েকবার ডাকার পরেও যখন ছোট মেয়ে ঘর থেকে বেরিয়ে এল না বা কোনো উত্তর দিল না, তখন শামশাদ নিজেই উঠে ঘরের ভেতরে গেলেন এবং তাকে এদিক ওদিক খুঁজতে লাগলেন, কিন্তু তাকে ঘরের মধ্যে কোথাও দেখতে পেলেন না। শামশাদ তার মেয়ের সম্পর্কে পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউই কিছু বলতে পারল না। শামশাদ কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন, এই ভেবে যে হয়তো তার মেয়ে কোথাও বাইরে গেছে এবং কিছুক্ষণ পরে ফিরে আসবে। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও সে ফিরে এলো না। পাড়ায় মেয়েটির খোঁজ শুরু হলো, কিন্তু কোথাও মেয়েটির কোনো সন্ধান পাওয়া গেল না। এমনকি সন্ধ্যা হয়ে গেল, কিন্তু মেয়েটি ফিরে এলো না। হতাশ হয়ে শামশাদ আলী পরের দিনই কাছের কুররা থানায় গিয়ে তার মেয়ের নিখোঁজ হওয়ার মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর পুলিশ মেয়েটিকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু ৮ দিন পেরিয়ে যাওয়ার পরেও মেয়েটির কোনো খোঁজ পাওয়া গেল না। এদিকে শামশাদ নিজেও নিজের উদ্যোগে মেয়েকে খুঁজতে থাকেন। এই খোঁজাখুঁজির সময় গ্রামের কিছু লোকের কাছ থেকে শামশাদ জানতে পারলেন যে কিছুদিন আগে গ্রামে একটি বিয়ে হয়েছিল। সেই বিয়েতে পাঞ্জাবের মুক্তসর থেকে কিছু ছেলে এসেছিল। গ্রামের ছেলেরা তাদের মধ্যে একজনকে শামশাদের মেয়ের পিছু নিতে দেখেছিল। এই তথ্যের ভিত্তিতে শামশাদ পাঞ্জাব থেকে বিয়েতে আসা ছেলেদের বিবরণ পরিবার থেকে সংগ্রহ করেন এবং তারপর ফোনের মাধ্যমে সেই ছেলেটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। প্রথমে তিনি সফল হননি, তা সত্ত্বেও তিনি ক্রমাগত চেষ্টা চালিয়ে যান এবং অবশেষে সেই নম্বরে কথা হয়। তিনি পিছন থেকে তার মেয়ের কণ্ঠস্বরও শুনতে পান। শামশাদের এই কথোপকথনটি হয়েছিল ২০২২ সালের ৩০শে ডিসেম্বরে, অর্থাৎ তার মেয়ে নিখোঁজ হওয়ার ৮ দিন পর। শামশাদ সেই নম্বরে বেশিক্ষণ কথা বলতে পারেননি এবং ফোনটি ওদিক থেকেই কেটে দেওয়া হয়। শামশাদ দ্রুত এই তথ্যটি পুলিশকে জানান। এরপর পুলিশ সেই মোবাইল নম্বরের অবস্থান ট্রেস করে এবং এই তথ্যের সাথে শামশাদকে পাঞ্জাবের মুক্তসরে যেতে বলে। শামশাদ যখনই পুলিশের কাছ থেকে অবস্থানের তথ্য পান, তিনি সেদিনই তার ৩ জন ঘনিষ্ঠ আত্মীয়কে নিয়ে একটি ভাড়া গাড়িতে করে পাঞ্জাবের মুক্তসরের উদ্দেশ্যে রওনা হন। শামশাদ পাঞ্জাবের দিকে রওনা দেন, আর এদিকে তার পরিবারে এমন কিছু ঘটে যা তিনি কখনো কল্পনাও করেননি। শামশাদ বাড়ি থেকে বেরিয়ে সবেমাত্র আলির পর্যন্ত পৌঁছেছিলেন, তখনই তার ছেলে সালমান ফোন করে জানায় যে বাড়িতে থাকা বাকি 2 বোনও নিখোঁজ হয়ে গেছে। এবার নিখোঁজ হওয়া মেয়েদের মধ্যে ছিল 22 বছর বয়সী নিশা এবং 16 বছর বয়সী মুস্কান। এখন শামশাদের সামনে দ্বিমুখী সংকট দেখা যায়। তিনি কি 8 দিন আগে নিখোঁজ হওয়া মেয়েকে খুঁজতে পাঞ্জাব যাবেন, নাকি বাড়িতে ফিরে এসে সদ্য নিখোঁজ হওয়া 2 মেয়ের খোঁজ করবেন? শামশাদ পাঞ্জাব যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে পাঞ্জাবের মুক্তসরে পৌঁছান। তিনি স্থানীয় থানায় গিয়ে পাঞ্জাব পুলিশকে পুরো ঘটনাটি জানান। পুরো গল্পটি জানার পরেও পাঞ্জাব পুলিশ এই বলে সাহায্য করতে অস্বীকার করে যে এই মামলার সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে তাদের কাছে দেওয়া হয়নি। এছাড়াও পাঞ্জাব পুলিশ এই যুক্তিও দেয় যে যদি আপনি স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে আসতেন তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারতাম।
অনেক অনুরোধ করার পরেও যখন পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে শামশাদ কোনো সাহায্য পেলেন না, তখন তিনি হতাশ হয়ে পাঞ্জাব থেকে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে তিনি প্রথমে আবার স্থানীয় থানায় গিয়ে তার আরও 2 মেয়ে নিশা এবং মুস্কানের অপহরণের রিপোর্ট দায়ের করেন। যখন শুধু একটি মেয়ে নিখোঁজ হয়েছিল, তখন প্রশাসনিক স্তরে বিষয়টি ঠান্ডা ছিল, কিন্তু যেই 2টি আরও মেয়ে নিখোঁজ হয়, প্রশাসন সতর্ক হয়ে যায়। শীঘ্রই এই মামলায় শামশাদ মিনপুরীর এসপি বিনোদ কুমারের সাথে দেখা করেন এবং পুরো ঘটনাটি জানান। এসপির নির্দেশে শীঘ্রই 3 জন মেয়েকে খুঁজে বের করার জন্য 2টি দল গঠন করা হয়। এই দলের সামনে শামশাদ তার জবানবন্দি দেন এবং জানান যে 2022 সালের 4 নভেম্বর তাদের পাড়ারই বাসিন্দা রাকেশের মেয়ের বিয়ে ছিল। এই বিয়েতে রাকেশের কিছু বন্ধু পাঞ্জাব থেকে এসেছিল। তাদের মধ্যে একজন ছিল ভারত সিং নামের একটি ছেলে। আশেপাশের লোকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শামশাদ পুলিশের সামনে ভারত সিংকে এই 3 মেয়ের অপহরণের প্রধান আসামি বলে জানান। এরপর কুররা থানার এসএইচও শামশাদের দেওয়া মোবাইল নম্বরে ফোন করেন। একজন মধ্যবয়সী ব্যক্তি ফোনটি ধরেন। জিজ্ঞাসা করা হলে তিনি নিজেকে ভারত সিংয়ের বাবা হিসেবে পরিচয় দেন। পিছন থেকে ফোনে শামশাদের ছোট মেয়ের কণ্ঠস্বরও শোনা যায়। সে ভয়ার্ত স্বরে বাবাকে বলে, বাবা, আমি এখন আর ফিরে আসতে পারবো না। এরপর ফোনটি কেটে দেওয়া হয়। যদিও ফোনটি কেটে গিয়েছিল, কিন্তু পুলিশ এখন সেই মোবাইল নম্বরটি ট্রেস করে অবস্থান খুঁজে বের করে এবং তারপর 2023 সালের 10ই জানুয়ারি শামশাদকে সঙ্গে নিয়ে সেই অবস্থানের দিকে রওনা হয়। যখন পুলিশেরা পাঞ্জাবের মুক্তসরে পৌঁছায়, তখন তারা হতাশ হয়, কারণ পুলিশ যে অবস্থানটি ট্রেস করেছিল সেখানে কেউ ছিল না এবং সেই বাড়িতেও তালা ঝুলছিল। এরপর পুলিশেরা সেখান থেকে খালি হাতে ফিরে আসে এবং অন্ধকারে ঢিল ছুটতে থাকে। এর মধ্যে প্রায় 1.5 মাস সময় এমনিতেই কেটে যায়। এই সময় পুলিশেরা সেই নম্বরটি ক্রমাগত ট্রেস করা চালিয়ে যেতে থাকে। এই সময় একদিন পুলিশেরা আবারও সেই মোবাইল নম্বরের অবস্থান পাঞ্জাবে পায়। এবার পুলিশেরা দেরি না করে তাৎক্ষণিকভাবে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হয় এবং ট্রেস করা অবস্থানে অভিযান চালায়। 2023 সালের 4 ফেব্রুয়ারি এবার পুলিশ এখানে ভারত সিংকে খুঁজে পায়। পুলিশেরা সঙ্গে সঙ্গে ভারত সিংকে হেফাজতে নেয়। এছাড়াও পুলিশ এই বাড়ি থেকে শামশাদের নিখোঁজ ছোট মেয়েটিকেও খুঁজে পায়। পুলিশ মেয়েটিকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশে ফিরে আসে। তাকে স্থানীয় হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় জানা যায় যে নাবালিকা মেয়েটি গর্ভবতী। মেয়েটির গর্ভবতী হওয়ার বিষয়টি সামনে আসার পর পরিবারের পক্ষ থেকে মেয়েটির গর্ভপাতের দাবি জানানো হতে থাকে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটিও গঠন করা হয়। এখন একটি মেয়েকে পুলিশ খুঁজে পেয়েছিল, কিন্তু 2টি বোন তখনও নিখোঁজ ছিল। সেই 2টি বোনকে খুঁজে বের করার জন্য এই উদ্ধার করা মেয়েটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত। তাই পুলিশেরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং পুরো গল্পটি বোঝার চেষ্টা করে যে সে কিভাবে নিখোঁজ হল এবং কিভাবে পাঞ্জাব পর্যন্ত পৌঁছাল। মেয়েটির পুলিশি জিজ্ঞাসাবাদে যে তথ্য প্রকাশ করে তা জেনে সবাই হতবাক হয়ে যায়। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি জানায় যে নিখোঁজ হওয়ার 3 দিন আগে, অর্থাৎ 2021 সালের 18ই ডিসেম্বর, সে তার বড় বোন নিশাকে নিয়ে বাড়ির বাইরে গিয়েছিল। কাছেরই বাজারে নিশা তার ছোট বোনের সঙ্গে রাহুল নামের একটি ছেলের পরিচয় করিয়ে দেয়। নিশা তার ছোট বোনকে রাহুলের সম্পর্কে জানায় যে সে তার বন্ধু এবং খুব ভালো ছেলে। এই সাক্ষাতের সময়ই রাহুল নিশার ছোট বোনকে তার দামি মোবাইল, কাপড় এবং অন্যান্য জিনিস দেখায় এবং তাকে মুগ্ধ করার চেষ্টা করে। পাশাপাশি সে তাকে বলে যে যদি তোমারও এসব দরকার হয় তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। তারপর নিশা তার বোনকে বোঝায় যে রাহুলের অনেক বড় বড় লোকের সঙ্গে পরিচয় আছে এবং সে দিল্লিতে একটি বড় কোম্পানিতেও কাজ করে। আমি তার সঙ্গে আমার এবং তোমার বিষয়ে কথা বলেছি এবং সে আমাদের দুজনকে দিল্লিতে নিয়ে গিয়ে একটি ভালো কোম্পানিতে চাকরি পাইয়ে দেবে। এর বিনিময়ে আমরা অনেক টাকা পাব। এই টাকা দিয়ে আমরা আমাদের পরিবারের দারিদ্র্য দূর করতে পারব। এর সঙ্গে নিশা তার ছোট বোনকে বলে যে এই বিষয়ে বাড়িতে কাউকে কিছু বলবি না। সে বলে যে যখন আমাদের ভালো চাকরি হয়ে যাবে তখন আমরা এই বিষয়ে আমাদের বাবা মাকে বলবো এবং তাদেরও আমাদের সঙ্গে দিল্লিতে থাকার জন্য ডেকে নেব। এই পরিকল্পনার পরেই যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন 2022 সালের 21শে ডিসেম্বরের মাঝরাতে নিশা তার বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় রাহুল নিশা এবং তার ছোট বোনের জন্য অপেক্ষা করছিল। যে 2 বোন রাহুলের সঙ্গে দেখা করে রাহুল দুজনকে নিয়ে বাইকে করে বেরিয়ে যায়। রাহুল দুজনকে নিয়ে রেল স্টেশনে চলে যায়। সেখানে ভারত সিং নামের একটি ছেলে তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল। সেখানে ভারত এবং রাহুলের মধ্যে কিছু কথাবার্তা হয়।
তারপর রাহুল ছোট মেয়েদের বলে যে এই তোমাকে দিল্লিতে নিয়ে যাবে এবং এই তোমার চাকরি লাগিয়ে দেবে। মেয়েটির মতে এই সময় ভারত সিং রাহুলকে টাকাও দেয়। মেয়েটির প্রকাশ করা তথ্য অনুযায়ী সমস্ত কথাবার্তা হওয়ার পর ভারত দুজন বোনকে সেখানেই মিষ্টি খেতে দেয়। মেয়েটির মতে মিষ্টি খাওয়ার পর তার আর কিছুই মনে নেই যে তার সঙ্গে কি ঘটেছিল, কারণ যখন কয়েক ঘন্টা পর তার চোখ খোলে তখন সে নিজেকে একটি বাড়িতে বন্দি দেখতে পায়। সেখানে সে তার বড় বোন নিশাকেও দেখতে পায় না। যখন মেয়েটি ভারতকে জিজ্ঞাসা করে যে সে কে, তখন ছেলেটি জানায় যে এখন তুমি পাঞ্জাবে আছো। যখন মেয়েটি তার বোন নিশার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন ভারত জানায় যে নিশা এখন দিল্লিতে আছে এবং খুব শীঘ্রই আমরা তোমাকে দিল্লিতে নিয়ে যাব। মেয়েটির মতে এর কিছুদিন পর ভারত তাকে পাঞ্জাব থেকে দিল্লিতে নিয়ে আসে এবং একটি ঘরে বন্ধ করে রাখে। এখানে সে মেয়েটির সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। মেয়েটি প্রতিবাদ করলে সে বলে যে যদি তোমার চাকরি দরকার হয় তাহলে তোমাকে এই সব করতে হবে। প্রতিবাদ করলে ভারত মেয়েটিকে মেরে ফেলারও হুমকি দেয়। নাবালিকা মেয়েটি ভারতের হুমকিতে ভয় পেয়ে যায় এবং সে যা করতে বলে মেয়েটি তাই করে। এরপর এই ধারাবাহিকতা অনেক দিন ধরে চলতে থাকে। এর মধ্যে একদিন একজন মহিলা এই মেয়েটিকে নিজের সঙ্গে নিয়ে পাঞ্জাবে আসে। এখানে তার সঙ্গে জোর করে দেহ ব্যবসার কাজ শুরু হয়ে যায় এবং এই জোরপূর্বক ব্যবসা তখন চলতে থাকে যতক্ষণ না পুলিশ এই মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটির বয়ান থেকে পুলিশ এই ধারণা পায় যে এই মেয়েটির নিখোঁজ হওয়ার পিছনে অন্য ছেলেদের সঙ্গে তার নিজের আপন বোন নিশারও ষড়যন্ত্র আছে। তাই পুলিশেরা নিশা এবং রাহুলের খোঁজে লেগে পড়ে। এদিকে পুলিশ নিশা এবং রাহুলের খোঁজে লেগেছিল, আর ওদিকে নিশা তার ছোট বোনের উদ্ধারের খবরও পেয়ে যায়। তাই সে তার প্রেমিক রাহুলের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একদিন চুপচাপ মইনপুরীতে আসে। পুলিশেরা আগেই নিশা এবং রাহুলের খোঁজে লেগেছিল এবং এই দুজনের প্রতিটি কর্মকাণ্ডের ওপর নজর রাখা হচ্ছিল। তাই যেই এই দুজন মইনপুরীতে আসে সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়। দুজনকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়। জিজ্ঞাসাবাদে রাহুল স্বীকার করে যে সে টাকার লোভে নাবালিকা মেয়েটিকে তার বন্ধু ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। রাহুল এই তথ্য প্রকাশ করে যে নিখোঁজ মেয়েদের বোন নিশারও এই সবের পেছনে হাত আছে। এই দুজনের জিজ্ঞাসাবাদের পর প্রকাশ পায় যে আসলে নিশা এবং রাহুল একসঙ্গে অনেক বেশি টাকা উপার্জনের পরিকল্পনা করে। রাহুল নিশাকে তার বোনদের অপহরণের ধারণা দেয়। এরপর প্রেমিকের কথায় নিশা তার নিজেরই দুটি ছোট বোনকে দেহ ব্যবসার অন্ধকারে ঠেলে দেওয়ার মতো জঘন্য পরিকল্পনা করে। এরপর এই পরিকল্পনার অধীনে নিশা প্রথমে তার ছোট বোনকে ষড়যন্ত্র করে চাকরির লোভ দেখিয়ে পাঞ্জাব পাঠিয়ে দেয় এবং তারপর তাকে পাঞ্জাব পাঠানোর ৮ দিন পর তার অন্য বোনকে নিয়ে চুপচাপ ৩০শে ডিসেম্বরে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এবার রাহুল নিশার সঙ্গে আসা ছোট বোনকে রাজস্থানের একটি ছেলের কাছে বিক্রি করে দেয়। পুলিশেরা এখন তার বাকি থাকা এক নিখোঁজ মেয়েটির খোঁজে লেগে যায়। নিশা এবং রাহুল দ্বারা করা তথ্যের প্রকাশের ভিত্তিতেই পুলিশেরা তাদের তদন্তকে এগিয়ে নিয়ে যায়। অবশেষে কঠোর পরিশ্রমের পর ২০২৩ সালের ৬ই এপ্রিল রাজস্থান থেকে নিখোঁজ তৃতীয় মেয়েটিকেও উদ্ধার করা হয়। ৩ জন মেয়েকে উদ্ধারের পাশাপাশি ভারত সিং, রাহুল এবং এই পরিকল্পনার সঙ্গে জড়িত নিশাকে জেলে পাঠানো হয়। যখন বাকি দুটি মেয়েকে আদালতে পেশ করার পর বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়। যে নাবালিকা মেয়েটি গর্ভবতী হয়েছিল তার গর্ভপাত নিয়ে তার বাবা মাকে দীর্ঘ সময় ধরে এক কর্মকর্তার কাছ থেকে অন্য কর্মকর্তার কাছে ঘোরাঘুরি করতে হয়, কিন্তু দীর্ঘ সময় ধরে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। মেয়েটির গর্ভপাতের জন্য মেয়েটির বাবা মা অনেক সমাজকর্মীরও সাহায্য নিয়েছিলেন। তা সত্ত্বেও মেয়েটির গর্ভপাত হয়েছিল কিনা এ বিষয়ে অনেক গবেষণার পরেও কোনো তথ্য সামনে আসেনি। বন্ধুরা, প্রধান আসামিদের পাশাপাশি নিশার মতো কলিযুগের বোনের কি শাস্তি হওয়া উচিত? মন্তব্য বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের পরিশ্রম আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করে শেয়ারও করুন। যদি আপনারা এখনো পর্যন্ত সত্য ও তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনও টিপুন। অপরাধের জগতের সাথে সম্পর্কিত এই ধরনের গল্পের জন্য আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকুন। ধন্যবাদ।